আসসালামু আলাইকুম। এরপর আকাশ পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন ল্যাবেড হসপিটাল ধানমন্ডি ব্রাঞ্চের ফ্লোর ইনচার্জ মিস্টার আশিক আল মাহমুদ। আশিক ভাই, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সব দর্শকদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং সকলের প্রতি আসসালামু আলাইকুম। পাশাপাশি মাইনুদ্দিন আকাশ ভাই আছেন, আমার এক্স কলিগ, আপনাকেও আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে যাচ্ছি। ওয়েলকাম। তো আশিক ভাই, সবার আগে একটু আপনার সম্পর্কে জানতে চাই। আপনার পড়াশোনা, চাকরি, সবকিছু নিয়ে আপনি কোনো ফরম্যাট নাই নির্দিষ্ট, আপনার মতো করে একটু আপনার সম্পর্কে বলেন আমার অডিয়েন্সকে। থ্যাংক ইউ। যে প্রথমত আপনাকে ধন্যবাদ দেই যে আমাকে এই অপরচুনিটিটা দিয়েছেন, যে আপনার এই স্টুডিওতে এসে যে হেলথ কেয়ার সেক্টর নিয়ে যে কথা বলার যে স্কোপটা আপনি তৈরি করেছেন সবার জন্য, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আশিক আল মাহমুদ, আমার হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর জেলা। আমার পড়াশোনা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। আমি 2012 সালে ব্যাচেলর অফ ফার্মেসি কমপ্লিট করি। দেন আমি MBA কমপ্লিট করি মেজর ইন মার্কেটিং 2015-এ। এবং 2016 এবং 17 আমি পড়াশোনা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের IML-এ। ক্যারিয়ার দিক থেকে যদি আমি বলি, আমার ক্যারিয়ার স্টার্ট করি 2014 থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সেলস থেকে। আমি বেসিক্যালি হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমার ক্যারিয়ারটা স্টার্ট করি। আমার পদযাত্রা শুরু হয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস দিয়ে। আপনারা জানেন যে বেক্সিমকো একটা রিনাউন অর্গানাইজেশন ফার্মাসিউটিক্যালসের মধ্যে। দেন ওইখানে আমি দীর্ঘ 2020 সাল পর্যন্ত আমি ওইখানে কন্টিনিউ করি। তারপর হচ্ছে এখন আমি আছি ল্যাবেড কার্ডিয়াক হসপিটালের লেভেল 3 এবং লেভেল 4-এর ফ্লোর ইনচার্জ হিসাবে, এবং পথ চলা কন্টিনিউ আছে। ধন্যবাদ সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আমি আমার সমস্ত গেস্টদেরকেই জিজ্ঞেস করি, মানে তাদের সাথে যাদের সাথে আমার প্রফেশনাল এবং পার্সোনাল সম্পর্ক আছে, তারা প্রফেশনালি আমাকে কতটুকু চিনে এবং প্রফেশনালি আমার দুই একটা ভালো গুণ সে কি দেখেছে, এবং কিছু খারাপ দিক যদি দেখে থাকে, খারাপ দিক কি দেখেছে এবং কি কি সেক্টরে আসলে আমার ডেভেলপ করা উচিত। সেক্ষেত্রে আকাশ ভাই, আমি বলবো যে আপনার সাথে আমার সম্ভবত ল্যাবেড কলাবাগানের যে আইকনিক ভবন, ওইখানেই আপনার সাথে আমার পরিচয়। ওইখানেই আপনি একই ফ্লোরে বসতাম। তো তারপর আপনি ওভারসিজের দায়িত্বটা নিয়ে সেকেন্ড ফ্লোরে চলে গেলেন। তারপর আপনাকে আরও যে দায়িত্ব দেওয়া হলো, আমাদের পুরো গুলশান ব্রাঞ্চে শুধু আপনার জন্য একটা ওভারসিজের ব্রাঞ্চের একটা সাইড ওপেন করা হচ্ছিল, আপনি সেটার ইনচার্জ হিসাবে ছিলেন। তো যেখানে দেখা যাচ্ছে আপনার যে কোঅপারেশনগুলো আমি পেয়েছি অ্যাজ এ কলিগ হিসাবে বিভিন্ন আপনার অফিসিয়াল ওয়ার্কে, এবং হচ্ছে যে সকল আইডিয়া, এগুলো অত্যন্ত মানে খুবই হেল্পফুল ছিল। এইটাই জাস্ট আপনি একটু কন্টিনিউ করে রাখলে আমার মনে হয় যে আপনার ফিউচার এবং আপনার সাথে যারা কাজ করবে তাদের জন্য এটা অত্যন্ত হেল্পফুল হবে। এইটাই। ধন্যবাদ। এরপরে আমি একটু জানতে চাচ্ছি, ইদানিং একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যালসে যারা জব করছে তারা হেলথ কেয়ারের দিকে শিফট করছে। অনেকে, আমার পরিচিত প্রায় 4-5 জনকে আমি দেখেছি। তো এই চেঞ্জেসটা বা এই যে ফার্মাসিউটিক্যালস থেকে হেলথ কেয়ার সেক্টরে শিফট করছে, এর পিছনে কারণটা কি? এর পিছনে একটা বা দুইটা কারণ হতে পারে। এক, ফার্মাসিউটিক্যালস এবং হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি অনেকটা ক্লোজ এবং কাছাকাছি, এই জন্য হয়তো বা একটা শিফটিং এর বিষয় আছে। অথবা হেলথ কেয়ার সেক্টরটা অ্যাজ লাইক ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির মতোই সুযোগ সুবিধা দিচ্ছে, ভালো বেতন দিচ্ছে। কারণটা কি আপনার মতে, কি মনে হচ্ছে? দেখেন, আসলে আপনি প্রথমত যদি দেখেন যে ফার্মাসিউটিক্যালস যে কোম্পানিগুলো আছে, এখানে যে সকল এমপ্লয়িগুলো আছে যারা সেলসের সাথে জড়িত, এরা কিন্তু বেসিক্যালি আপনার হেলথ সেক্টরের সাথেই জড়িত। কারণ এদের প্রধান যারা কাজ করে ডক্টর এবং পেশেন্ট নিয়ে কাজ করে, এবং এরা যে মেডিসিন নিয়ে কাজ করে, এটা কিন্তু ডক্টর এবং পেশেন্ট রিলেটেড। এটা কিন্তু আপনার অনেকটা হসপিটালে আমরা যেমন পেশেন্ট ডক্টর আমাদের একটা সাপোর্ট থাকে, ফার্মাসিউটিক্যালসেও থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে ফার্মাসিউটিক্যালসের যে সকল আপনার এমপ্লয়ি থাকে, দেখবেন
ম্যাক্সিমামই সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তো এরা আসলে হয়তো ফার্মাসিস্ট অথবা আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আদার্স কোনো ডিসিপ্লিন নিয়ে পড়াশোনা করে আসছে। তো এরা যখন দীর্ঘদিন চাকরি করে বা যে কেউ অল্প কিছুদিন চাকরি করলো করে হয়তো বা যদি কোনো কারণে আবার অফ যায় বা যদি মনে করে যে না আমার এখানে আমি হসপিটাল সেক্টরে আছি, মানে ফার্মাসিউটিক্যাল সেক্টরে আছি, সেখান থেকে আমি সরাসরি আপনার হসপিটাল সেক্টরে যাব, তো তাদেরকে ওয়েলকাম জানানো যায়। বিকজ এক একটা অর্গানাইজেশন এবং আপনি কোথায় কাজ করবেন এটা অনেকটা ডিপেন্ড করে আপনার উপরে। তো সেক্ষেত্রে হসপিটালে কাজ করার সুবিধাটাও থাকে, কারণ আমাদের বাংলাদেশে এখন যেমন বড় বড় ফার্মাসিউটিক্যালস রয়েছে, তেমন অনেক বড় বড় হসপিটাল সেক্টর আছে যেখানে কাজ করা অনেকটা ভালো। হাসপাতালে ইদানিং মার্কেটিং ট্রেন্ডটা অনেক বেশি তৈরি হচ্ছে। হাসপাতালের মার্কেটিং বলতে আসলে কি বোঝায়? আসলে আপনার যে কোনো প্রতিষ্ঠানই, নট অনলি হসপিটাল, যে কোনো প্রতিষ্ঠান আপনি যদি চান যেটা হচ্ছে আপনার বিপণন বা সেবা বিক্রয় প্রফিট এগুলোর সাথে যখন সম্পৃক্ততা থাকবে, তখন আপনার প্রথমেই একটা জিনিস চিন্তায় আনতে হবে, সেটা হচ্ছে মার্কেটিং। একটা হসপিটাল হতে পারে বা আপনার একটা অন্য কোনো একটা সেক্টরের যে কোনো প্রতিষ্ঠান হতে পারে। হ্যাঁ, যে কোনো প্রতিষ্ঠানে আপনার মার্কেটিংটা যদি আপনার না থাকে, তাহলে আপনার প্রতিষ্ঠানের পরিচিতিটা আসলে পরিচিতি এবং প্রসারটা আসলে ওইভাবে হবে না। তো সেক্ষেত্রে আপনার মার্কেটিংয়ের ভূমিকাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ। আর আপনার মার্কেটিংয়ের মাধ্যমে আপনার এই জায়গাটাকে সবচেয়ে বেশি প্রচার করা যায়। সেটা হতে পারে আপনার ডিজিটাল মার্কেটিং, সেটা হতে পারে আপনার ম্যান টু ম্যান, সেটা হতে পারে বিভিন্ন ওয়ে আছে এই মার্কেটিংয়ের জায়গাটাকে এস্টাবলিশড করার। তো আপনি যত এস্টাবলিশড করবেন মার্কেটিং সেক্টরটাকে, আপনার প্রতিষ্ঠানের জন্য ততটাই বেনিফিটেড হবে। হাসপাতালের মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ কি, একটু স্পেসিফিক ভাবে যদি জানতে চাই? আপনি ধরে নেই আপনি একটা 50 বেডের হসপিটাল ওপেন করছেন। তো আপনার যখন হসপিটালটা ওপেন করবেন, আলটিমেটলি দেখেন আপনি কিন্তু মার্কেটিংয়ের মধ্যেই চলে গেছেন, কারণ আপনার হসপিটাল যখন নিলেন আপনি তখন কিছু না কিছু প্রচার প্রসার করেছেন, এটাও কিন্তু আলটিমেটলি এক ধরনের কাইন্ড অফ মার্কেটিং। কিন্তু আপনি যখন স্পেসিফিক আরও চান যে আমার হসপিটালের কী কী ফ্যাসিলিটিস আছে, কী কী অপরচুনিটি আছে, আপনি একটা যে কোনো জেলা লেভেলে বা একটা সিটিতে একটা হসপিটাল দিলেন, আপনার হসপিটালে দেখা যাচ্ছে সিটি স্ক্যান আছে কিনা, এমআরআই আছে কিনা, সিটি স্ক্যানটা কত স্লাইসের, এটা কিন্তু আপনার ডক্টর সরাসরি জানেন। এবং আপনি এটা এমন না যে একটা সার্কুলার দিলেন তার মাধ্যমে সবাই জেনে যাবে। তো এই জায়গায় আপনার একটা মার্কেটিং টিম অত্যন্ত জরুরি, যে কিনা একেবারে ফুট স্টেপ যাবে, ডোর টু ডোর প্রত্যেককে বারবার রিমাইন্ড দিবে আপনার হসপিটালের কী কী অপরচুনিটি আছে এবং কেন বেটার দেন আদার্স। তো তখন আপনার এই যে যে জায়গাটা মানব সেবার জন্য আপনি যে করতে চাচ্ছেন যে না আমি বেটার আমি নিয়ে আসছি, অথবা আমি স্যামসাং এর নিয়ে আসছি, বা আমি সিসম্যাক্সের নিয়ে আসছি, আমার কি কি জিনিসগুলো আছে, ইন্টারন্যাশনাল কি কি ব্র্যান্ড আপনি ব্র্যান্ডিং করতেছেন আপনার হসপিটালে পেশেন্টের সেবার জন্য, এইগুলো আপনি প্রচারণা করতে পারবেন। তো সেক্ষেত্রে ডক্টররা অনেক সময় আপডেটেড হচ্ছে যে না আমার এই এলাকাতে এত সুন্দর একটা ডায়াগনোসিস হচ্ছে, যেটার জন্য পেশেন্টও আপনাকে রেফার করবে। তো এই যে প্রসেসিংটা, এটার জন্য মূলত আপনার একটা দক্ষ মার্কেটিং টিম দরকার বলে আমি মনে করি। মার্কেটিং এবং সেলস এই দুইটা ডিপার্টমেন্ট কি আলাদাভাবে কাজ করে নাকি এটা একটা কম্বাইন্ড এফোর্ট? আপনি মার্কেটিং এবং সেলসটাকে একসাথে রাখতে পারবেন তখন যখন আপনার হসপিটালের ক্যাটাগরি আছে কিছু, আমরা যেমন মনে করেন এ বি সি কিছু ক্যাটাগরিতে যদি রাখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি সি ক্যাটাগরি একটা হসপিটাল সেলস অ্যান্ড মার্কেটিং একসাথে মুভ করতে পারবেন। কিন্তু যখন আপনি বি বা সি এ ক্যাটাগরিতে চলে যাবেন, তখন আসলে আপনার 150 বেড বা 200 বেড 100 বেড প্লাস হলেই আপনি কখনোই, আমার কাছে মনে হয় যে সেলস অ্যান্ড মার্কেটিংটাকে আলাদা করেই
মুভমেন্ট করাটা সবচেয়ে বেটার। কারণ আপনার মার্কেটিং কিন্তু সেলসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ সেলসের প্রত্যেকটা স্টেপকে আপনার মার্কেটিং যে ইয়েগুলো দিবে, মানে যে টুলসগুলো দিবে, সেটা অনেক সহায়ক আপনার সেলসের জন্য। সেলস সরাসরি আপনার ডক্টর ফ্রন্টে যাচ্ছে, পেশেন্টকে দেখতেছে, যে দেখেন যে আপনার যে বিভিন্ন টেস্টের যে সেগমেন্টগুলো রয়েছে, হিস্টোপ্যাথোলজি আছে, তারপর মাইক্রোবায়োলজি আছে, তারপর আপনার রেফারেন্স ল্যাব আছে, তারপর আপনার কালচারের যে এগুলা সেক্টরটা আছে। তো দেখা যাচ্ছে এই সব কিছু মিলে যে আপনার অ্যাকুরেট ইনফরমেশনটা প্রমোট করা, এটা কিন্তু সেলসের পিপল করতেছে। এবং এটার জন্য আপনার কিছু দেখবেন, আমরা যেটা ফার্মাসিউটিক্যালসে করে আসছি, লিটারেচার করা, তারপর কিছু প্রোডাক্ট প্রমোশনের জন্য কিছু ইনফরমেশন, সায়েন্টিফিক সেমিনার, এগুলো কিন্তু আপনাকে মার্কেটিং খুব মানে সুন্দরভাবে সহযোগিতা করবে। যার কারণে আপনার মার্কেটিংটাও একটা ভাইটাল পোস্ট থাকবে এবং সেলসটাও খুবই দরকার। দুজনের সহায়ক হিসাবে কাজ করে বলে আমি মনে করি। একজন মার্কেটিং ম্যানেজারকে তো বিভিন্ন ধরনের নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে হয়। তো একজন মার্কেটিং ম্যানেজারের এই নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করাটা কি অনেক বেশি চ্যালেঞ্জিং? আসলে যে কোনো পেশাই তো চ্যালেঞ্জিং। তো দেখা যাচ্ছে আপনার নতুন আইডিয়া ক্রিয়েট করাটা আসলে অনেক কঠিন। কারণ আমাদের দেশে দেখবেন সব কিছুই হাতের নাগালে পাওয়া যায়। তো আপনি একটা মার্কেটিং, অনেক কম্পিটিটর আছে, আপনার মার্কেটে প্রচুর কম্পিটিটর আছে, সেখান থেকে আপনি ডিফারেন্টভাবে একটা আইডিয়া ক্রিয়েট করবেন যে জিনিসটা আপনার অন্যান্য অর্গানাইজেশনের নাই। তো এটা কিন্তু আসলে সো ডিফিকাল্ট। আর এটা যে করতে পারে, আই থিঙ্ক যে সেই হচ্ছে মানে অন্যদের থেকে একটু আলাদাভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারে। তো সেই ক্ষেত্রে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং এটা প্রয়োজন যে ডিফারেন্ট কিছু তৈরি করে আমার প্রতিষ্ঠানকে আমি প্রচার করব। এটা একটা মার্কেটিং ম্যানেজারের জন্য খুবই এসেনশিয়াল।